নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে প্রায় 100 বিশ্ব নেতার সাক্ষাৎ। নির্বাচনে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবাসীদের অনুষ্ঠানে দেশ পুনর্গঠনে অংশ নিতে বাংলাদেশিদের আহ্বান। নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সম্ভাবনা নেই জামায়াতের সঙ্গে জোটের। মিত্রদের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোটে আগ্রহী জামায়াত। 295 আসনে প্রার্থী চূড়ান্ত। ঢোকার সময় সিঁড়ির নিচে যে অবস্থা, ময়লা, বাথরুমের ভিতরে যাওয়া যায় না, পানি থাকে না, গন্ধে ঢোকা যায় না। হাসপাতালের পরিচ্ছন্নতায় সরকার অর্থ ব্যয় করলেও হচ্ছে না লক্ষ্য পূরণ। এবার আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ নয়, সেবা নিশ্চিতে চুক্তি হবে প্রতিষ্ঠানের সঙ্গে। অনিয়ম কমার আশা। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা। দেবীর অধিবাস ও আমন্ত্রণ আজ, নিরাপত্তা জোরদার। এবং ভারতে সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে নারী শিশুসহ 39 জনের প্রাণহানি, আহত প্রায় অর্ধশত। শোক জানালেন অভিনেতা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিভিন্ন দেশের প্রায় 100 প্রভাবশালী নেতা। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতার অঙ্গীকার করেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার আবাসস্থল নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সুইটে আসেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের প্রায় 100 প্রভাবশালী নেতা সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নজিরবিহীন এই বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। ডক্টর ইউনূসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে দীর্ঘ 16 বছরের দুর্নীতি ও শোষণের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সমর্থনের আহ্বান জানান। Going through that reform and then the agenda is for the justice for the people. So those who are perpetrators of this brought to justice and punished. And the third was election. In our first anniversary, we announced that we are coming close to the third phase of election. So we announced the election date, which will be February next year. ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। We brought the leaders of the political parties with us, so they can participate together, because usually political party leaders don't talk to each other. So we brought them together, and we keep on introducing them whichever session we are going into. We keep saying that we are the outgoing government, they are the incoming government. They're all here. They are the one who will be running the government. This is the United Bangladesh in United Nations. So this is the picture, because all the leaders were there and I was there in one single frame. একাদশ শতকের খ্যাতনামা পারস্য কবি নিজামী গঞ্জাভির নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসির সহসভাপতি ও লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফেইভারগার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনে হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে এই অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের 4 জন সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সরকার বাংলাদেশে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ঘোষণা দেওয়ার পর এবার সেই নির্বাচনকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ তাৎক্ষণিক পরিবর্তন চায় এবং তরুণরা একটি নতুন বাংলাদেশ খুঁজছে। তিনি তরুণদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে বলে উল্লেখ করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান সরকার প্রধানের। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। 1 বছর গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন সরকার প্রধান। বলেন, প্রবাসীরা যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশত। তবে প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে এমন তথ্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে বইছে নির্বাচনী হওয়া, প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ। নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 70% আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। তো এই ধরনের সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য 40 থেকে 50টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ। 40 থেকে 50টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এর মধ্যে কারা কারা এই 40 বা 50 জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তাদের 2-1 নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোন প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভ কামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে যেসব দলের সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে নির্বাচনী জোটেরও পরিকল্পনা দলটির। একই সঙ্গে 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ে প্রস্তুতিও চলছে আটঘাট বেঁধেই। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব। আরও জানব শফিক মুন্সির প্রতিবেদনে।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর আরও 7টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। কিভাবে সংগঠন পরিচালিত হয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে। আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছি। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠছে। তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। জোট হইতে হবে নট নেসেসারি, এইটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে, সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী। আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত 9:30টার দিকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির আলাদা মামলা রয়েছে। সন্ত্রাস বিরোধীতে ওনার বিরুদ্ধে একটা মামলা আছে আমাদের এখানে গুলশান থানার মামলা নম্বর 29, তারিখ 13 সেপ্টেম্বর 2025, ধারা 8, 9, 10, 11, 12, 13 সন্ত্রাস বিরোধী আইন 2009। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান শুটিং ক্লাবের পূর্ব পাশে ক্রিকেটার্স ক্লাবের সামনে রেস্টুরেন্টের সামনে থেকে। এবার আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ নয়, প্রতিষ্ঠানের কাছেই সেবা বুঝে নিতে চায় সরকার। সেবা নিশ্চিতে চুক্তি হবে কোম্পানির সঙ্গে। সরকারি হাসপাতালে নন টেকনিক্যাল সেবার জন্য এমন নীতিমালার উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এতে প্রভাবশালীদের দৌরাত্ম্য যেমন কমবে, তেমনি অনিয়ম কমে আসবে বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা। দায়িত্ব অবহেলার পুনরাবৃত্তি বন্ধে কঠোর মনিটরিংয়ের পরামর্শ খাত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ হাসপাতাল হলেও ভবনের নিচের পরিবেশ দেখে মনে হতেই পারে এটি পরিত্যক্ত কোনো ভবন। বলছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ ভবনের কথা, যেখানে প্রবেশ করতেই প্রায় প্রতিদিন মিলবে ময়লা সহ জমে থাকা পানির এমন দৃশ্য। শুধু ভবনের নিচে নয়, এমন অস্বস্তিকর পরিবেশের অভিযোগ রয়েছে বিভিন্ন ওয়ার্ড সংশ্লিষ্ট ওয়াশরুমের পরিচ্ছন্নতা নিয়েও, যা বেশিরভাগ সময় থাকে ব্যবহার অযোগ্য। ময়লা পানিতে আবর্জনা বাথরুম করা অবস্থা খারাপ, এই কারণে যাতায়াত করা যায় না। ওয়াশরুমে গেলে বাইরে যেতে হয়। বাথরুমের ভিতরে যাওয়া যায় না, পানি থাকে না, তারপরে বাথরুমের ভিতরে ময়লা, গন্ধে ঢোকা যায় না, এইটাই সবথেকে বেশি। আর বাইরে তো দেখেন, এই যে দেখছেন, ভিডিও করছেন, এই দেখেন ঢোকার সময় সিঁড়ির নিচে যে অবস্থা, ময়লা, তারপর সিঁড়িগুলো যে পরিষ্কার করে না, এত নোংরা, আমরা এটা দেখে মানসিকভাবে খুবই অস্বস্তি বোধ করি। যারা আমরা রুগী নিয়ে আসি, ভুক্তভোগী, এর পরিবেশ যদি উন্নত হয় এটা তো ভালো। তথ্য বলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে দৈনিক মজুরিতে কাজ করেন প্রায় 580 জন, আর অন্যান্য হাসপাতালে হয় আউটসোর্সিং এর মাধ্যমে। তবে সরকারের অর্থ ব্যয় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না সেবার লক্ষ্য পূরণ। একই সঙ্গে
সরবরাহকৃত ক্লিনিং উপকরণ ব্যবহার না করারও অভিযোগ রয়েছে অনেক হাসপাতালে। এসব বিষয় আমলে নিয়ে এবার আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠানের কাছেই সেবা বুঝে নিতে চায় সরকার। স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই ব্যবস্থাপনায় অসৎ কারবার কমে আসার পাশাপাশি বাড়বে সেবার মান। নতুন উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্লিনিং সাইটে দেখা যায় আমরা যতই লোক নেই না কেন, ওই মানুষগুলো ওই কাজগুলো করে না। কিছু করে, একবার হয়তো সকালবেলা করলো, সকালবেলা করার পর তার তো দ্বিতীয়বার করে না। আমরা এখন চাচ্ছি সেবা কেনার জন্য। আমি যদি সেবাটা কিনতে পারি, একদম সোজা কথায় যদি বলি, আমি আমার এতটা টয়লেট আছে, এই টয়লেট পরিষ্কার করতে হবে, এই কোনো কোম্পানিকে বলবো আমি, তুমি আমার মেশিন দিয়ে পরিষ্কার করবা নাকি তুমি জনবল দিয়ে করবে, এটা তোমার বিষয়। ক্লিনিং জিনিসগুলো কিনতে হচ্ছে না, মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য নতুন করে কিছু লোক নিয়োগ দিতে হচ্ছে না। তাদের লোকরা তারা যখন ড্রেস দিয়ে করবে, আমি সেই লোকটারে পয়েন্ট আউট করতে পারবো যে তোমার এই লোক আমার এখানে এই জিনিসটা করছে। জনবল কিংবা কোম্পানি পূর্ব অভিজ্ঞতাকে সামনে রেখে সেবা নিশ্চিত করতে শক্তভাবে জবাবদিহিতার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কিংবা ইন্ডিয়া, সেখানেও এই ব্যবস্থাটি আছে। যাদেরকে আপনি নিয়োগ করছেন সেই প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে ঠিকভাবে মনিটরিং করা হচ্ছে কিনা, তাদের কোনো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর আছে কিনা, সেবা গ্রহীতারা যখন কোনো ধরনের কমপ্লেইন করছেন সেটিকে সবসময় অ্যাড্রেস করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ 1.5 দশক ধরে স্থায়ী জনবল নিয়োগের পরিবর্তে বেশিরভাগ দফতরে নিম্ন পদে নিযুক্ত রয়েছে আউটসোর্সিং জনবল। অভিযোগ রয়েছে, টেন্ডারের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে এসব জনবল নিয়োগ দেয় প্রভাবশালীদের কোম্পানি। কাজে নিযুক্ত হওয়ার পরই অনেকেই মাস ভিত্তিতে এই কাজ বিক্রি করেন অন্যের কাছে। এতে জবাবদিহিতার বাইরে থেকে যান সংশ্লিষ্ট ব্যক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আজ মহাষষ্ঠী। এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবং আজ মহাষষ্ঠী, এবং এই মহাষষ্ঠীর দিন থেকে আসলে শুরু হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবং আজকে কিন্তু সকাল থেকে আসলে আমি আছি ঢাকেশ্বরী মন্দিরে, এবং এখানকার চারপাশটা যদি দেখায়, আজকে কিন্তু সকাল থেকেই খুলে গিয়েছে মন্দির প্রাঙ্গণ। এবং যদিও এখনো শুরু হয়নি পূজার আনুষ্ঠানিকতা, কিন্তু ভক্তরা কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন। এবং একটু বলে রাখি, এখানকার যে পুরোহিত রয়েছেন আমাদের, তিনি কিন্তু জানিয়েছেন যে আজ ষষ্ঠীর দিনে কিন্তু সকাল 9:58 বিহিত পূজার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে এখানকার পুজোর আনুষ্ঠানিকতা। এবং এছাড়া যদি একটু বলি যে, একটু যদি দেখাই যে মন্দির প্রাঙ্গণের এই যে বেলতলাটি রয়েছে, এখানে কিন্তু বিশেষ পূজার আয়োজন করা হবে। এবং সেজন্য কিন্তু এখন এই বেলতলায় চলছে আসলে ধোয়া মোছার কাজ, এবং পূজার যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আনছেন এখানে। অর্থাৎ পুজোর যে ব্যস্ততা তা কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এবং এখানকার যে পুরোহিত রয়েছেন তিনি কিন্তু পুজোর জন্য যেসব উপকরণ জরুরি সেগুলোকেই কিন্তু সাজিয়ে রাখছেন, এবং পুজোর সব ধরনের যে প্রস্তুতি তা কিন্তু তিনি গুছিয়ে রাখছেন। যেহেতু আর কিছুক্ষণ পরেই আসলে ষষ্ঠীর যে বিহিত পূজা রয়েছে সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে আজকে ষষ্ঠী পূজাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবং মন্দির প্রাঙ্গণে কিন্তু একটু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কয়েকটি দল কিন্তু এখানে মহড়া দিয়ে গিয়েছেন, এবং এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, এবং এখানে কিন্তু কন্ট্রোল রুমও বসানো হয়েছে। এবং একটু যদি ষষ্ঠী পূজার কথা বলে, আসলে ষষ্ঠীর দিনে কিন্তু দেবী দুর্গাকে আসলে আহ্বানের দিন, এবং মহালয়ার পর আসলে দেবী পক্ষে শুরু হলেও কিন্তু আজকের এই ষষ্ঠীতেই আসলে বিশেষ পূজার মধ্যে দিয়ে কিন্তু দেবীকে মর্তে আসলে স্বাগত জানানো হবে। অর্থাৎ শাস্ত্র মতে কিন্তু দেবীকে আহ্বান জানিয়ে ষষ্ঠীর তিথির মধ্যে দিয়েই কিন্তু আসলে মূল পূজার সূচনা হবে। এবং আজ কিন্তু ষষ্ঠীর এই সকালে আসলে পুজোর জন্য যে তোড়জোড় সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে আসলে মূল পুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এই ছিল আমার কাছে শারদীয় দুর্গা পুজোর সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী উম্মে হানি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে নাশকতা ও অনুপ্রবেশ রোধে 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর সীমান্তের পূজা মণ্ডপ ঘুরে দেখে আয়োজক কমিটির সঙ্গে কথা বলেন 28 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সেখান থেকে সীমান্ত এলাকার শেষ পর্যন্ত তদারকি করা হবে। 3 দিনের মতো চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাসগুলো। বিপাকে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, টানা 3 দিনের মতো রাজশাহীতে বাস ধর্মঘটের কারণে বিশেষ করে মালিকরা যে বাস বন্ধ রেখেছে শ্রমিকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে, বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে বাস বন্ধের ফলে আমরা দেখছি যে শ্রমিক সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এবং আমরা যেটা জানি যে গত বৃহস্পতিবার হঠাৎ করে রাত 10টার সময় থেকে কিন্তু মালিকরা এই বাস বন্ধ করে দেয় এবং তারপর থেকে আমরা যাত্রীদের ভোগান্তি দেখছি। জানিয়ে রাখি যে মূলত এর আগেও কিন্তু দীর্ঘদিন ধরে আসলে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিশেষ করে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসছে, কর্মবিরতি পালন করে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার তারা আরেক দফা ধর্মঘট পালন করে এবং মঙ্গলবারে বিকেলে ঢাকায় শ্রমিক এবং মালিকদের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয় শ্রমিকদের বেতন বৃদ্ধি। এবং বেতন বৃদ্ধির পর শুক্রবার থেকে মূলত বেতন যে বৃদ্ধি হয়েছে সেটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগের দিন রাত্রে বৃহস্পতিবার থেকে হঠাৎ গাড়ি বন্ধ করে দেওয়া হয়। আমরা মালিকদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবি দেওয়া ছিল শ্রমিকদের সেটা তারা মেনে নিয়েছেন। একই সঙ্গে তারা শুক্রবার থেকে সেটা বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু তারা বলছেন যে শ্রমিকরা আরও বেশ কিছু দাবি দেওয়া তারা করছেন, খোরাকি চাচ্ছেন, এরপরে হাত খরচ সহ বিভিন্ন ধরনের দাবি দেওয়া সুবিধাগুলো তারা চাচ্ছিলেন। তারই প্রেক্ষাপটে আসলে একটি ঝামেলা তৈরি হয় সেদিন রাত্রেই, বৃহস্পতিবার রাত্রে। সেই ঝামেলার প্রেক্ষাপটে শ্রমিকদের এবং মালিকদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটির ফলেই কিন্তু বাস বন্ধ করে দেওয়া হয়। এবং শ্রমিক এবং মালিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে আসলে এই বলি হচ্ছেন কিন্তু সাধারণ যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং তারা আসলে ক্ষুব্ধ এই বিষয়টির কারণে। তারা আসলে জানেন না কখন নাগাদ এই ধর্মঘট উঠিয়ে নেওয়া হবে এবং কখন নাগাদ আসলে বাস ছাড়বে দূরপাল্লার বাসগুলো, এটি নিয়ে আসলে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সর্বশেষ খবর। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন। শেরপুরে আলাদা ঘটনায় বাস চাপায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে মাদারীপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত 11টার দিকে শেরপুরের সদর উপজেলার কুমুরি বটতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের যাত্রীর মৃত্যু হয় এবং 4 জন আহত হন। এর আগে সন্ধ্যায় নকলা উপজেলার বাদাগৈর এলাকায় ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস চাপা দেন মহিরন বেগম নামে এক নারীকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই দিন সন্ধ্যায় মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে শিবচরে যাওয়ার পথে মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের মহেশপুরে 4.25 কোটি টাকার 4টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায় জেলার কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স বাসে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাকিলাদহ বাজারে অবস্থান নেয় তারা। এ সময় বাসটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে আটক করা হয় সৌরভ বিশ্বাস নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে জব্দ করা হয় 2 কেজি 331.79 গ্রাম ওজনের 4টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজার মূল্য 3,69,84,776 টাকা। পরে সৌরভের দেয়া তথ্য মতে কোটচাঁদপুর থেকে আটক করা হয় রণজিৎ বিশ্বাস নামে আরও একজনকে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে গত 50 বছরে নদ নদীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমেছে। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও স্লুইস গেটের মতো নির্মাণের কারণে বিলীন হচ্ছে ছোট বড় আরও অসংখ্য নদীর অস্তিত্ব। সিটি কর্পোরেশনের সুয়ারেজ অব্যবস্থাপনাকে নদী দূষণের অন্যতম কারণ হিসেবে দুষছেন পরিবেশবিদরা। আর বিআইডব্লিউটিএ বলছে সংশ্লিষ্ট কমিশনের জলাধার আইন প্রয়োগের অভাবে নদী ভরাট করছে অসাধু আবাসন ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানের প্রয়োজন উচ্ছেদ পরবর্তী কর্মসূচির সঠিক বাস্তবায়ন। নদী দিবস উপলক্ষে রৌনক নিয়ন্তার প্রতিবেদন, ছবি তুলেছেন ওমর ফারুক ও মোবারক শুভ।
নদীগুলোকে বাঁচিয়ে রাখাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শান্ত দুপুর, দূরে নৌকার সারি। আমার বাঙানা রে মাঝি মাঝির গলার সুরে মিশেছে জল তরঙ্গের শব্দ। বুড়িগঙ্গা সত্যিই যেন এক জীবন্ত সত্তা। তবে শ্বাস আটকে দিনের পর দিন নদী হারাচ্ছে তার রূপ। শতাব্দী ধরে ঢাকার জীবন, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্র ছিল এই নদী। জল ছিল টলটলে আর নিখাত, কিন্তু নগরায়ণ, শিল্প বর্জ্য, অবহেলায় একসময়ের জৌলস আজ যেন কেবলই দূষণের প্রতীক। এখন দখলের উপর দখল চলছে, নগরস্থলী জায়গা কেটে দখল করবে চেষ্টা আছে। কোথাও পানি হয়েছে কৃষ্ণবর্ণ, ঘোলা ও দুর্গন্ধময়, আবার কোথাও যাচ্ছে অসংখ্য ডুবোচর, ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। সিটি কর্পোরেশনের থেকে ময়লা আনাইলে অত ময়লা আসে না। পেছনে যে সারি সারি নির্মাণাধীন ভবন এবং কাশবন দেখতে পাচ্ছেন, বিগত 1 দশক আগেও কিন্তু এগুলো ছিল নদী। নদী ভরাট এবং দখলের কারণে দিন দিন প্রশস্ততা হারাচ্ছে এই নদীগুলো। মনে করেন ডেভেলপাররা কিনে নিয়ে ভরাট করে, পলট করে বিক্রি করে। প্রচুর মাছ ছিল এগুলার ভিতরে, এখন ওগুলা কিছু নেই। প্রভাব খাটিয়ে বছরের পর বছর দখল করে নদীর সীমানার ভেতর তৈরি করা হয়েছে আবাসন প্রকল্প। তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে এমন শত শত জমি কেনার প্রতিষ্ঠান। নদী শুকিয়ে হয়েছে খাল, খাল শুকিয়ে নর্দমা, পরিণাম জলাবদ্ধতা। সবাই বাড়িঘর করতেছে, যে যাবার দখল করতেছে। পরিবেশবিদরা বলছেন, ঢাকার চারপাশ দিয়ে বয়ে যাওয়া 5 নদী সিএস দাগ অনুযায়ী সংরক্ষণ ও উদ্ধার করার জন্য হাইকোর্ট নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় নদীর এই দশা। সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইট হিসাবে নদীর তীরকে ব্যবহার করা হয় প্রথমে। সেই ডাম্পিং সাইটের পাশে পরবর্তীতে কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড দিয়ে তাদের একটি অফিস হতে দেখা যায় এবং সেই টিনের অফিস কালের আবর্তে আস্তে আস্তে পাকা বিল্ডিং এবং বহুতল বিল্ডিংয়ে রূপান্তরিত হয়ে যায়। জলাধার আইন প্রয়োগের অভাবে পিলার স্থাপনের পরের অংশগুলো ভরাট করছে অসাধু আবাসন ব্যবসায়ীরা। একই সঙ্গে স্থায়ী সমাধানের প্রয়োজন উচ্ছেদ পরবর্তী কর্মসূচির সঠিক বাস্তবায়ন, বলছে বিআইডব্লিউটিএ। সেখানে সেই সমস্ত যে আইন রয়েছে, জলাধার আইন বলেন বা নিচু জমি ভরাট করার ক্ষেত্রে শ্রেণী পরিবর্তনের আইন বলেন, সেই আইনগুলোকে কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে সেটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। শুধু দখলই নয়, সুয়ারেজ ব্যবস্থাপনার অভাবে নদীতে পলি জমে কমেছে নাব্যতা। পরিবেশ উপদেষ্টা বলেছেন, ঢাকার 4টি নদী সহ সারা দেশের 20টি নদী রক্ষা প্রকল্পের কাজ চলমান। প্রসেস আছে, ওটা এক্সস্ট করতে যেতে হবে। তারা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে আপনি বলতে পারেন যে 20টা নদীর কাজ, যদি সকল অনুমোদন সময় মতো পাওয়া যায়, আশা করি শুরু করা যাবে। বিআইডব্লিউটিএ আরও বলছে, বুড়িগঙ্গার শীতলক্ষার প্লাস্টিক বর্জ্য অপসারণে আগামী ডিসেম্বরে নামানো হবে গ্র্যাব ড্রেজার। তবে বড় চ্যালেঞ্জ ময়লা ডিসপোজাল, যাতে দরকার সিটি কর্পোরেশনের সহায়তা। নদীগুলোকে বাঁচিয়ে রাখাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নদী দখল ও দূষণ মুক্ত রাখতে না পারলে এবং নদীর নাব্যতা ঠিক না থাকলে যেমন ব্যাহত হবে ফসল উৎপাদন, ঠিক তেমনি মারাত্মক প্রভাব পড়বে দেশের জীব ও বৈচিত্র্যের উপর। আর তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিশ্চিহ্ন হওয়া নদীগুলোকে ফেরাতে হবে প্রবাহ, কারণ নদী বাঁচলে বাঁচবে দেশ। রৌনকপ্রিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনা সদরে বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ উঠেছে। 3 চালা 2 কক্ষের ঘরে বিল এসেছে 3 লাখ টাকার বেশি। অভিযোগ উঠেছে এমন বিল দেওয়া হয়েছে আরও বেশ কয়েকজনকে। এ নিয়ে ক্ষুব্ধ পিডিবির স্থানীয় গ্রাহকরা। বিষয়টি নিয়ে দুদক গণশুনানি করলেও সমাধান হচ্ছে না। তবে সমাধান নিয়ে নানা অজুহাত কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সোফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। ছোট্ট টিনের চালার ঘর, অথচ বিদ্যুৎ বিল 3 লাখ টাকার বেশি। নেত্রকোনা শহরের নাগরা এলাকায় এমন ভুতুড়ে বিলে বিক্ষুব্ধ পিডিবির স্থানীয় গ্রাহকরা। শুধু এ বিল নয়, অভিযোগ উঠেছে এমন বিল দেয়া হয়েছে আরও বেশ কয়েকজনকে। এর মধ্যে একজন বিল পরিশোধ না করতে পেরে আটকও হয়েছিলেন পুলিশের হাতে। আবার অনেকে বিভিন্ন দফতরে ঘুরে সমাধান না পেয়ে দ্বারস্থ হয়েছেন দুদকের। অফিসে যে প্রধান, উনি তো আর এই মাঠে আসে না, আনারি কিছু লোক ধরে নিয়ে আসে, তারাও আবার মন গড়া তারার মতন করে বিল করে। 1,10,000 টাকা বিল করছে, আমার নামে মিথ্যা মামলা করছে, আমাকে হাজতে নিছে, আমি হাজত থেকে এই টাকাটা জমা দিয়ে পরে বাইরে হইছি। অভিযোগ পেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে গণশুনানি করে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হলেও এখনো কোনো কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় দুশ্চিন্তায় ভুক্তভোগী গ্রাহকরা।
23,000 টাকা বিল আসছে। আমি ওনাদেরকে বারবার অনুরোধ করার পরেও এটা আপনাকে দিতেই হবে। 1500 জায়গায় 3 লক্ষ টাকা, এটা খুবই অসামঞ্জস্য। কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত এটার সাথে কেউ জড়িত আছে কিনা। তবে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নানান অজুহাত। সম্প্রতি একটি অভিযোগ ছাড়া বাকিগুলো 2018 থেকে 2019 সালের বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। যাচাই বাছাই করে আমরা দেখেছি যে এই বিলগুলো 18 সাল 21 সালের প্রবলেম, আমরা ওটা যাচাই বাছাই করব, যদি বাড়তি কোনো বিল হয়ে থাকে সেটা সমন্বয় করে দেওয়া হবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে নেত্রকোনা সদর উপজেলায় পিডিবির আবাসিক গ্রাহক 54,910 জন, বাণিজ্যিক 5,233 জন, ক্ষুদ্র শিল্পের গ্রাহক 710 জন এবং মাঝারি শিল্পের গ্রাহক 27 জন। সময় সংবাদ, নেত্রকোনা। সকালের সময় আরও থাকছে। 1 অক্টোবর থেকে কক্সবাজারে পর্যটকদের জন্য থাকবে না লাইফগার্ড। তহবিল সংকটে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফগার্ডের কার্যক্রম। ঝুঁকি বাড়বে সাগরে নামা পর্যটকদের। নগরের বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির নাম সাপ্লাই পানি। বছরে কোটি কোটি টাকা খরচ হলেও একদিকে চাহিদা মতো পানি মিলছে না, অন্যদিকে পানি আসছে তা ব্যবহার অনুপযোগী। এ নিয়ে নগরবাসীর ক্ষোভ বাড়ছে দিন দিন। সিটি কর্পোরেশন বলছে ভর্তুকি দিয়ে চলছে পানি বিভাগ। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা ময়না আক্তার কলের মুখে টিস্যু ব্যাগ পেঁচিয়ে ছেঁকে নিচ্ছেন সাপ্লাই পানি। কয়েক সেকেন্ড পর ব্যাগ খুলতেই বেরিয়ে এলো ভয়াবহ চিত্র। জমে আছে কালচে কাদা, পোকামাকড় আর ছড়াচ্ছে দুর্গন্ধও। প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করলেও চাহিদামতো পানি তো মিলছেই না, বরং যা আসছে সেটিও এমন ব্যবহার অনুপযোগী। হাজারো পরিবার প্রতিদিনই একই ভোগান্তির শিকার। প্রতি মাসে বিল আসে কিন্তু পানি পাই না। এই পানিটা দিয়ে আমরা যদি কাজ করি, হাতও লাগাই, চুলকা। কার কাছে গেলে যে এটা সমাধান আসবে এটা আমাদের আসলে জানা নাই। 1869 সালে গঠিত হয় ময়মনসিংহ পৌরসভা। 2018 সালে সেটি সিটি কর্পোরেশনে উন্নীত হলেও 100 বছরের পুরনো সাপ্লাই পানির ব্যবস্থা আজও মানসম্মত হয়নি, বরং প্রতিদিনই পরিস্থিতি হচ্ছে আরও নাজুক। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরের 33টি ওয়ার্ডের মধ্যে পানির সংযোগ আছে মাত্র 16টিতে। বর্তমানে সংযোগের সংখ্যা 7,556টি। গত অর্থ বছরে পানি বিভাগের আয় হয়েছে 1.5 কোটি টাকা আর ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। ভর্তুকি দিয়েই চালাতে হচ্ছে পানি বিভাগ। সুপ্রিয় পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটি যদি না করে তাহলে নগর ভবন সারা সমস্ত নগরবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বাসিন্দাদের অভিযোগের বিষয়টি স্বীকার করেছে সিটি কর্পোরেশন। এ যেন অসহায় আত্মসমর্পণ। লাইনগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। তবে নাগরিকদের হোল্ডিং ট্যাক্সের বিলেই দেখা গেছে পানি রেট নামে প্রতি মাসে আদায় করা হচ্ছে মোট টাকার 3%। শুধু এই খাত থেকেই গত বছর আয় হয়েছে 4,20,00,000 টাকা। ভর্তুকি দিয়ে সিটি কর্পোরেশনের পানি বিভাগ চালানো হলেও পানির মান ও প্রাপ্যতা নিশ্চিত হয়নি এখনও। কোটি কোটি টাকা খরচ করলেও এর সুফল যদি না পায় সাধারণ মানুষ, তাহলে পুরো ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নগরবাসীর প্রত্যাশা, দায় এড়িয়ে না গিয়ে পানির সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর। ফলে 1 অক্টোবর থেকে সমুদ্রে গোসলে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে। সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে থাকবে না কোনো তৎপরতা। পাশাপাশি চাকরি হারাবেন 27 জন লাইফগার্ড সহ 35 জন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে তহবিল সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের সেবা। 30 সেপ্টেম্বর থেকে বন্ধ হলে 1 অক্টোবর থেকে পর্যটকদের সুরক্ষায় আর থাকবে না লাইফগার্ডদের তৎপরতা। এই সৈকতে মোট 27 জন লাইফগার্ড সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যারা পর্যটকদের নিরাপত্তায় নিবেদিত। কিন্তু গত বছর ডিসেম্বরেই শেষ হয়েছিল সি সেফ প্রকল্পের মেয়াদ। দাতা সংস্থা প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত বর্ধিত করলেও আর্থিক তহবিল না থাকায় চলতি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে সেবা। 3টি পয়েন্টে 27 জন কর্মী আছে। এই 3টি পয়েন্ট থেকেও যদি লাইফগার্ড সেবা চলে যায় তাহলে একেবারেই নিরাপত্তাহীনতায় থাকবে এবং প্রতিদিন হয়তো সমুদ্র ডুবিটা
হতে থাকবে। যতদিন পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসবে না, এটি যতদিন পর্যন্ত ফান্ডিং নিশ্চিত হবে না, ততদিন পর্যন্ত কিন্তু এরকম একটি সংখ্যা রয়ে যাবে। আগামী মাস থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম, কিন্তু সেবার অভাবে স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে গেলে বাড়বে ঝুঁকি, বলছে ভ্রমণ পিপাসুরা। ঘুরতে এসে তো বিচে নামাই হয়, তো নামার পর যদি আমাদের লাইফ রিস্ক থাকে তাহলে তো অনেক মানুষ নামবে না। বিপদ হলে যদি লাইফ গার্ড নাই থাকে তাহলে তো দেখা যাবে তার নির্ঘাত মৃত্যু। সরকারের নিজ উদ্যোগে বেশি বেশি লাইফ গার্ড দেওয়া উচিত। তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটন মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসন সহ পর্যটন সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে এই সংকট নিরসন করা প্রয়োজন। সরকারিভাবে যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় লাইফগার্ড, প্রশিক্ষিত লাইফগার্ড, ডুবুরি এবং নেটিং সহ পর্যটক রাতে যারা ঘুরতে আসে বিচে যাতে জীবন রক্ষার জন্য কর্মী নিয়োগ দেওয়া হয়, এটা আরও বেশি ভালো হবে। 2014 সাল থেকে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে সিসেফ লাইফগার্ড কর্মীরা 824 জন পর্যটককে বাঁচিয়েছেন। তবে গত দশকে 68 জন স্রোতের টানে প্রাণ হারিয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 87%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুমান 94, যা সন্তোষজনক, আর্দ্রতা 84। সিলেট বিভাগে বায়ুর মান 33, এটি ভালো, বাতাসে আর্দ্রতা 88%। খুলনা বিভাগের বায়ুমান 73, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 94। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুমান 89, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 88। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 74, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 82%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 33, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 94। জামালপুরে কাশবন সেজেছে অপরূপ সাজে। শরতের আগমনে প্রকৃতি যেন শ্বেত বসনে সেজেছে, স্নিগ্ধতা ছড়াচ্ছে পর্যটকদের মাঝে। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ফুটেছে সফেদ কাশফুল, সাদা মেঘের দখলে আকাশ। পাশেই বয়ে চলছে ব্রহ্মপুত্র নদ, সব মিলিয়ে অপরূপ প্রকৃতি। এ দৃশ্যের দেখা মিলবে জামালপুর শহরের নাওভাঙা চরে। প্রকৃতির এই স্নিগ্ধতা দেখতে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকে নানা বয়সী পর্যটকের। কেউ ফ্রেমে বন্দি করছেন নিজেকে, কেউ আবার প্রিয়জনের সঙ্গে মেতেছেন খোশ গল্পে। শুভ্র সাদার মায়ায় সময় উপভোগে ব্যস্ত আগতরা। শরৎকালের কাশফুলের সাদা রংটা আমাদের মনে অনেক প্রশান্তি এনে দেয়, মানে কাশফুল দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। দূষণ থেকে এই জায়গাটা আসলে মনে করেন একদম ফ্রেশ আবহাওয়া। পরিবেশটা অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসছে। সারা বছর অপেক্ষা করি কখন এই সময়টা আসবে, আমরা একটু ঘুরতে যাব। জামালপুর শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই নাওভাঙা চর। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত 39 জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিভিকে দলের নেতারা অব্যবস্থাপনার দায় স্বীকার না করে অভিনেতার জনপ্রিয়তাকে কারণ হিসেবে দেখিয়েছেন। এমন ঘটনায় শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাকা ভিত্রি কাজাগামের প্রচার সভায় হঠাৎ ভিড়ের ঢেউ আছড়ে পড়ে মঞ্চের দিকে। বাতাসের অভাবে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। পদদলিত হয়ে প্রাণ হারান নারী, পুরুষ ও শিশু মিলিয়ে বেশ কয়েকজন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের অনুমতি ছিল 30,000 লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভিড়ের চাপে দম বন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান। বিশাল জনসমাগম সামলাতে হিমশিম খায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় স্বেচ্ছাসেবীরাই মানব শৃঙ্খল গড়ে আহতদের বের করে আনে। হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ সময় আহতদের পরিদর্শনে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী MK স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলছেন বিজয়ের প্রতি মানুষের ভালোবাসায় এমন বিপুল ভিড়কে ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লন্ডনের 18টি নার্সারি স্কুলে সাইবার হামলায় 8,000-এরও বেশি শিশুর তথ্য চুরি হয়েছে। রেডিয়েন্ট নামের একটি হ্যাকার গ্রুপ ঘটনার দায় স্বীকার করেছে। ডার্ক ওয়েবে প্রকাশিত তথ্য বলছে শিশুদের নাম, ছবি, ঠিকানা ও পারিবারিক তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রমাণ হিসেবে 10 শিশুর তথ্য প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে আরও 30 শিশু ও 100 স্টাফের তথ্য ফাঁস করবে বলে হুমকি দিয়েছে গ্রুপটি। বাকি শিশু ও স্টাফদের তথ্য প্রকাশ না করতে কিডোর কাছে অর্থ দাবি হ্যাকাররা। নিজেদের রাশিয়ার নাগরিক বললেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি গ্রুপটি। দেখছেন সকালের সময়। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের জন্য। এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ঢোকার দৌড়ে এগিয়ে আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী। দলে আসবে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান। এখানে থাকতে পারতো বাংলাদেশ, যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20 যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকের আলীকেই দেখার সম্ভাবনা বেশি, কারণ জাকের আলীকে দিয়েই বাংলাদেশ দল শেষ 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়েছে এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে জাকের আলী বর্তমানে টি-20 দলের সহ অধিনায়ক। তবে শুধু লিটন কুমার দাস নয়, দলটাতে পরিবর্তন আসবে আরও একাধিক। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ NCL এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। আফিফ হোসেনকে বাজিয়ে দেখার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সৌম্য সরকার কিংবা নাইম শেখরাও রয়েছেন বিবেচনাতে। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদি কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট। তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকেও আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তবে সবকিছু ছাপিয়ে আসলে লিটন কুমার দাসের ইনজুরিটাই এই মুহূর্তে বড় মাথা ব্যথার কারণ। পাজরের বাঁ পাশে তার যে চোট, সেই চোটের আসলে বর্তমান অবস্থা ভালো নয় এবং লিটন কুমার দাসকে অন্তত আরো 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে অথবা অনুশীলনের বাইরে থাকতে হবে। সবকিছু মিলিয়ে নতুন অধিনায়কের অধীনে আফগানিস্তানের হোম গ্রাউন্ড খ্যাত এই আবুধাবিতে বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে প্রায় 120 নেতার সাক্ষাৎ, নির্বাচনে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবাসীদের অনুষ্ঠানে দেশ পুনর্গঠনে অংশ নিতে বাংলাদেশিদের আহ্বান।
নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সম্ভাবনা নেই জামায়াতের সঙ্গে জোটের। মিত্রদের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোটে আগ্রহী জামায়াত। 295 আসনে প্রার্থী চূড়ান্ত। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা, দেবীর অধিবাস ও আমন্ত্রণ আজ। নিরাপত্তা জোরদার। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।